আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। ধর্ষণ মামলায় পর্যবেক্ষণ দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার, আদালতে না বসার নির্দেশ প্রধান বিচারপতি। স্বাভাবিক ছুটি, 9 মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে ভিড় না করার আহ্বান শিক্ষামন্ত্রী। সময় পেরিয়ে গেলেও ঢাকায় বন্ধ হয়নি সিটিং সার্ভিস, চট্টগ্রামে সিএনজি চালিত গাড়িতে লাগানো হচ্ছে স্টিকার। ডায়াবেটিসের জন্য বাড়ছে হৃদরোগ সহ জটিল রোগীর সংখ্যা, বিনামূল্যে চিকিৎসা, ইনসুলিন দেওয়ার চিন্তা। এবং টি-20 নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা, দুবাইয়ে রাত 8টায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। এবার বিস্তারিত। 72 ঘন্টা পার হলে ধর্ষণ মামলা নেওয়া উচিত নয়, এমন বিতর্কিত পর্যবেক্ষণ দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে আদালতে না বসার নির্দেশ দেন প্রধান বিচারপতি। ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। এ সময় তিনি পর্যবেক্ষণে জানান, 72 ঘন্টার বেশি হলে পুলিশ যেন ধর্ষণ মামলা না নেয়। শনিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভী। নিশ্চয়ই সারা দেশের মতো এই মুহূর্তে আদালত পাড়াও এটি অত্যন্ত আলোচিত খবর। একটু জানতে চাইবো, যেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো তার যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে এর কোনো প্রভাব পড়বে কিনা, এবং জ্যেষ্ঠ আইনজীবী যারা রয়েছেন তারা কি বলছেন আসলে পুরো বিষয়টা নিয়ে? আজকে সকালে প্রধান বিচারপতি, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি, হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে তারা এই বিষয়ে আলোচনা করেন এবং এর পরপরই আমরা যে সংবাদটি পাই 9:30টার দিকে তিনি ওই বিচারকের ফৌজদারি যে বিচারিক ক্ষমতা রয়েছে তা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই রায়ে প্রভাব পড়বে কিনা সেই বিষয়ে আসলে অ্যাটর্নি জেনারেলের কাছে আমরা প্রশ্ন করেছিলাম। অ্যাটর্নি জেনারেল বলেছেন যেহেতু তিনি এই রায়টি দিয়েছেন সেটি তাকে আসলে লিখিতভাবে রায়টি দিতে হবে। এটি একটি ওরাল রায় ছিল। আমি ওই দিন আসলে বৃহস্পতিবার এই রায়টি কভার করেছিলাম, আমি নিজে আদালত কক্ষে ছিলাম। তিনি ওরালি এই রায়টি ঘোষণা করেছিলেন এবং তাকে লিখিতভাবে এই রায়টি আসলে দিতে হবে। এবং এর পরপরই আজকে কিন্তু তিনি আদালতে গিয়েছিলেন, কিন্তু যখন উনি এই সংবাদটি পান তিনি 8:45টায় আদালতে গিয়েছিলেন। এরপর আসলে তিনি ওঠেননি, অর্থাৎ যে স্বাভাবিক বিচার কার্যক্রম, নিয়মিত যে বিচার কার্যক্রম সেটি তিনি পরিচালনা করেননি আজকে। অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন AM আমিনুদ্দিন, তিনি যেটি বলছেন যে বিচারিক আদালতের ওই বিচারক তিনি আসলে তার যে বিচারিক ক্ষমতা সেটি আসলে অপব্যবহার করেছেন। তিনি আসলে তার বিচার এখতিয়ার বহির্ভূতভাবে তিনি এই পর্যবেক্ষণটি দিয়েছেন, কারণ বিচারিক আদালত বিচারক হিসেবে তিনি সংশ্লিষ্ট মামলাটি নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ বা মন্তব্য করতে পারবেন, কিন্তু বিচার বিভাগের জন্য এরকম একটি ইন জেনারেল যে মন্তব্যটি পর্যবেক্ষণটি দিয়েছেন সেটি তিনি করতে পারবেন না, কারণ এ বিষয়ে আসলে উচ্চ আদালত আসলে এ বিষয়ে দিতে পারে। উচ্চ আদালত এই বিচারক এই পর্যবেক্ষণটি দিয়েছেন বেগম কামরুন নাহার, তিনি কি এর ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবেন কিনা, বা তাকে আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে কিনা, কোনো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে এর বাইরে আর কিছু নেওয়া হবে কিনা? না, এটি আসলে এখন যেহেতু প্রধান বিচারপতি এই সিদ্ধান্তটি নিয়েছেন, এটি কিন্তু অলরেডি এটি আসলে তার বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত। তিনি শাস্তিমূলক ব্যবস্থা বলতে কিন্তু এটি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত যে প্রধান বিচারপতি যেটি নিয়েছেন তাকে সাময়িকভাবে তার বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অতএব তার কাছে যদি কোনো ব্যাখ্যা চাওয়া হয় সেই ক্ষেত্রে আসলে সেই বিষয়টি আসবে। এখন পর্যন্ত আমরা যেটি জানি তাকে কোনো ব্যাখ্যা, লিখিত কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। আদালত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস।
আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বেলা 11:30টায়। পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। স্বাভাবিক সূচির 9 মাস পর শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রোববার সকাল থেকেই পরীক্ষার্থীরা মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করেন। তবে বারবার শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধের পরও কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। বাচ্চা এখানে দিয়ে 1.5 ঘন্টার জন্য যাওয়া সম্ভব না, এই জন্য আমাদের দাঁড়াইতে হবে। অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে, যার কারণে সব গার্ডিয়ান আসলে একটু এক্সাইটেড। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,113 জন পরীক্ষার্থী। 3,679টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি আবারও আহ্বান জানান কেন্দ্রের বাইরে ভিড় না করার। বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন, অপেক্ষা করছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবারও আপনাদের মাধ্যমে অভিভাবকদেরকে অনুরোধ জানাবো যে তারা বাইরে যেখানেই থাকবেন যেন ভিড় না করেন। কেউ পরীক্ষা সংক্রান্ত কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। কেউ যেন গুজবে কোনোভাবে কান না দেন। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই কোনো রকম গুজবে কান দেবেন না। আপনার সন্তানরা যেন কোনোভাবে কোনো গুজবে কান না দেয়, আর সে ব্যাপারেও আপনারা একটু খেয়াল রাখবেন। পরীক্ষা শেষে খুশি শিক্ষার্থীরা, তবে প্রশ্ন একটু কঠিন হয়েছে বলছেন তারা। ভালোই লাগছে, বাট কোশ্চেনটা আর একটু ইজি হলে আরো বেশি ভালো হতো। পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা ভালোভাবে দিয়েছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে আর দিয়েও অনেক ভালো লাগছে। একটু কোয়েশ্চেন নিয়ে একটু কনফিউশন হয়েছে, সবার টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের ওপর পরীক্ষা হচ্ছে। বাকি বিষয়ের ফল দেয়া হবে জেএসসির নম্বরের ওপর ভিত্তি করে। লিখিত হলেও পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে না। ব্যবহারিক খাতার 5 নম্বরের গড় করে ফল দেয়া হবে। সেই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফল ঘোষণা করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 দিনের ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:25 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। এর আগে 31 অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ COP এর 26তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা COP26 জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন। 3 নভেম্বর স্কটল্যান্ড থেকে লন্ডন আসেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ হাই কমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে 9 নভেম্বর প্যারিস যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস সফরকালে ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা। এছাড়াও ইউনেস্কো আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ বসছে একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অধিবেশনের শেষ ভাগে বিশেষ আলোচনা হবে। বিকেল 4টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাবের পর স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশের সম্ভাবনা রয়েছে। এবারের অধিবেশন 25 নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। বাস মালিক সমিতির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজধানীতে বন্ধ হয়নি সিটিং সার্ভিস ও গেট লক বাস। ওয়েবিলের নাম করে সম্পূর্ণ বেআইনিভাবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বাস চালক ও সহকারী বলছেন, সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। রাজধানীর গণপরিবহনে ভাড়া নির্ধারিত যেন কমছে না। তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার বাস ভাড়া বাড়ানোর সপ্তাহখানেক পরও নেওয়া হচ্ছে কয়েক গুণ ভাড়া। ঢাকার নিত্যযাত্রীদের ভোগান্তির অপর নাম ওয়েবিল। এ ব্যবস্থা অনুযায়ী কেউ যদি মিরপুর থেকে শাহবাগ যান তাহলে তাকেও ভাড়া দিতে হয় গুলিস্তান পর্যন্ত।
অর্থাৎ কম দূরত্বের যাত্রীর কাছ থেকেও বেশি ভাড়া আদায় করেন বাস মালিকরা। যাত্রী হয়রানি বন্ধে গণপরিবহনের সিটিং সার্ভিস, গেটলক সার্ভিস বা ওয়েবিল পদ্ধতি বাতিলের নির্দেশ দেয় মালিক সমিতি। শনিবার ছিল সেই নির্দেশ বাস্তবায়নের শেষ দিন। যদিও সব পরিবহনই চলছে আগের নিয়মেই, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ওভার 30 টাকা করে ভাড়া নিচ্ছে, তার মানে ওনাকে বললো যে না, সিটিং ভাড়ার হয়নি। উনি তো 25 টাকা নিবে, উনি আমাকে আরো 5 টাকা বেশি নিল কেন? চালক ও সহকারীদের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি থেকে কোনো নির্দেশ দেয়া হয়নি। ওয়েবিল অনুযায়ী পথে পথে চাঁদা দিতে হয় বলে মালিক সমিতির ঘোষণা মানছেন না তারা। সিটিং ভাড়া তো মনে করেন নেওয়াই লাগবে, নাল তো মনে বোঝেন না, টিপ মারা যায় না, জাম রোডে। তো অফিসের থেকে কিছু বলে নাই, এই যে অবিল এখনো গাড়ি চালাচ্ছে। এদিকে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মালিক সমিতির। যারা মানবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব এবং যাচ্ছি। আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে অ্যাকশন। যারা গেটলক সিটিং চালাবে তাদের বিরুদ্ধে আমরা মালিক সমিতিও অ্যাকশনে যাব। আর বিআরটিএ বলছে, নিয়ম না মানলে করা হবে মামলা, বাতিল হবে রুট পারমিট। গেটলক কিংবা সিটিং সার্ভিস বলে তো আসলে আইনেও কিছু বলা নাই, কিংবা বিআরটি এর পক্ষ থেকেও কিছু বলা নাই। এটা হয়তো মালিক সমিতি তাদের মতো করে চালাতো। তারপরও আমরা আমাদের পক্ষ থেকে এটা যাতে না থাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। রাজধানীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া 2 টাকা 1 পয়সা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে 4 টাকারও বেশি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত ভাড়া নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের বিরোধ নিরসনে পেট্রোল, ডিজেল এবং সিএনজি চালিত গাড়িতে স্টিকার লাগানো শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই কার্যক্রম শতভাগ বাস্তবায়ন হলে ভাড়া নিয়ে সমস্যা অনেকাংশেই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কয়েকদিন আগে ডিজেল ও কেরোসিনে লিটারে 15 টাকা দাম বাড়ায় সরকার। এরপর বাসের ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক শ্রমিকেরা। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় বাসের ভাড়া বাড়ানোর। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ানো হলেও সিএনজি চালিত বাসে আগের ভাড়ায় চলবে বলে জানানো হয়। কিন্তু সিএনজি চালিত বাসে ওঠে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে বাড়ে বাকবিতণ্ডা। সুপারভাইজারের সাথে অনেক সময় গ্যাঞ্জাম হয়, উনি কোনো নির্দিষ্ট কোনো চার্ট দেখাইতে পারে না, অথচ বলতেছে ভাড়া বাড়ছে। তো সেই হিসাবে খুব জটিলতা হয়। বাস কন্ডাক্টর কিংবা ড্রাইভার তো ঠিক আগের ভাড়াটাই নিচ্ছে, মানে আপনার যে বর্তমানে কিছুদিন আগে যে নতুন বাড়তি ভাড়াটা, ওই ভাড়াটাই নিচ্ছে। এই অবস্থায় যাত্রীদের পক্ষ থেকে সিএনজি ও ডিজেল চালিত গাড়ি চিহ্নিত করার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সিএনজি ও ডিজেল চালিত গাড়িতে স্টিকার ও ভাড়ার তালিকা লাগানো শুরু করে সিএমপি। ডিজেল চালিত মোটরযান এবং সিএনজি চালিত মোটরযান স্টিকার আমরা লাগিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমরা ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে ডিজেল চালিত গাড়িগুলিতে নতুন ভাড়ার প্রেক্ষিতে যে ভাড়া নির্ধারিত হয়েছে সেই ভাড়া অনুযায়ী আমরা ভাড়ার চার্ট লাগিয়ে দিচ্ছি। এদিকে ভাড়া নিয়ে কোনো সমস্যায় বাকবিতণ্ডায় না জড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবহন মালিকেরা। সর্বনিম্ন ভাড়া 10 টাকা, এটাই শুধু যাত্রীরা জানে, স্টাফরা জানে। বাট পরবর্তী কিলোমিটারের ভাড়াটা সেটা যাত্রীরাও অবগত না, আমাদের স্টাফরাও অবগত না। একটা অনুমানের উপর নেয় 10 টাকা, তারপরে 12 টাকা, তারপর 14 টাকা, এভাবে নেয়। তো আমরা যাত্রীদেরকে অনুরোধ করব, কারোর কাছে যদি কোনো সন্দেহ পোষণ হয় যে আমার থেকে ভাড়া বেশি নিচ্ছে, উনি যেন গাড়িতে চার্ট দেখে আমাকে সেই ভাড়াটা দিয়ে দেয়। তবে চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজি চালিত বাসের সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে তো ডিজেল ও সিএনজি চালিত গাড়িতে স্টিকার লাগানো শুরু হয়েছে, কি বলছেন যাত্রীরা? কারণ তাদের দাবির প্রেক্ষিতেই তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএমপি কি বলছে? আসলে এটি লাগিয়ে দেওয়ার কারণে যাত্রীরা এখন তারা সহজেই চিনতে পারছেন কোনটি ডিজেল চালিত যানবাহন আর কোনটি সিএনজি চালিত যানবাহন, যার কারণে তারা যে বাড়তি ভাড়া দেবেন কি দেবেন না সেটা নিয়ে গত কয়েকদিন ধরে আমরা যে যাত্রী এবং বিশেষ করে চালক এবং সহকারীদের যে বাদানুবাদ বাকবিতণ্ডা দেখে আসছিলাম, সেটি কিছুটা কমতে শুরু করেছে গতকাল থেকে। তো আমরা দেখেছি বিশেষ করে ডিজেলের দাম বাড়ার পর থেকেই কিন্তু চট্টগ্রামের পরিবহনে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ যে যার ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করেছিল, কেউ দেখা গেছে যে সরকার 27% ভাড়া বাড়ানোর কথা বললেও তারা ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে দিয়েছিল। তো সেটি আসলে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আর গতকাল আমরা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রায়
মতো যানবাহনে এই স্টিকার লাগানো হয়েছে। আজকেও কিন্তু এই মুহূর্তে আমি নিউ মার্কেট এলাকায় আছি, এখানে কিন্তু যানবাহনগুলোতে স্টিকার লাগানো হচ্ছে। এই বিষয়ে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার নাসির উদ্দিনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা গতকালও প্রায় 150-র মতো যানবাহনে লাগিয়েছেন, আজকেও লাগাচ্ছেন, কিন্তু পুরো চট্টগ্রাম নগরীতে সবগুলো যানবাহন এর স্টিকারের আওতায় আসতে কতদিন পর্যন্ত লাগতে পারে? কি পরিমাণ যানবাহনের পরিসংখ্যান আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে শুধুমাত্র ডিজেল চালিত পরিবহনে ভাড়া বৃদ্ধি পেয়েছে। তো এই সুযোগে সিএনজি চালিত পরিবহনেও বেশি ভাড়া নিচ্ছে বলে আমাদের কাছে সময় সময় অভিযোগ আসে, এবং জ্বালানি তেলের পরিবহনে ভাড়া বৃদ্ধি পেলেও সেটি কতটুকু বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে কিন্তু যাত্রী সাধারণের মধ্যে একটা বিভ্রান্তি বা অস্পষ্টতা রয়েছে। সেটি দূর করার জন্য মূলত আমরা জ্বালানি ডিজেল চালিত মোটরযান এবং সিএনজি চালিত মোটরযানকে আলাদা করার জন্যই আমরা শনাক্ত করার জন্যই আমরা এই স্টিকার লাগানো শুরু করেছি গতকাল থেকে। এবং আমরা বিভিন্ন পয়েন্টে আমরা 150 না আরও অধিক পরিমাণে, যেহেতু 4টি পয়েন্টে আমরা কালকে কাজ শুরু করেছি এবং আজকে আরও 8-10টি পয়েন্টে আমরা এই কাজ করছি। এবং কতদিন পর্যন্ত লাগতে পারে, আর হচ্ছে যাত্রীরা কি সুফল পাচ্ছে? 17টি রুটে আমাদের গাড়ি রয়েছে। এই সবগুলি রুটের গাড়ি শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে গতকালকে বিভিন্ন মিডিয়াতে এসেছে, মানুষ যাত্রী সাধারণের সাক্ষাৎকার নিয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি। আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করে জানতে, তারা এখন বুঝতে পারছে যে গাড়িতে ভাড়ার চার্ট আমরা লাগাচ্ছি, যে সিএনজি চালিত এবং ডিজেল চালিত গাড়ির ভাড়ার চার্ট লাগাচ্ছি, এবং এতে তারা বুঝতে পারছে যে কত দূর গেলে আমাকে কত টাকা ভাড়া দিতে হবে, এবং কোন গাড়িটি ডিজেল চালিত আমাকে বেশি ভাড়া দিতে হবে এবং কোন গাড়িটি সিএনজি চালিত বেশি ভাড়া দিতে হবে, সেটি তারা বুঝতে পারছে, তারা সুবিধা পাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা জানাচ্ছিলেন আসলে এর কারণে যাত্রীরা তারা যে কি পরিমাণ ভাড়া দেবেন সেটি বুঝতে পারছেন, এবং পুরোপুরি সব গণপরিবহনের আওতায় না আসা পর্যন্ত তাদের কার্যক্রম চলবে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী ইফতেখার ফয়সালের সাথে। ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ। এতে গত রাত থেকে নদী পারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী যানবাহন ও কয়েকশো পণ্যবাহী ট্রাক। সকাল থেকে ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 5 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ অবস্থায় ঘাটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। প্রতিটি যানবাহন ঘাট এলাকায় আটকে আছে 8 থেকে 9 ঘন্টা। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে এই রুটে ছোট বড় মিলিয়ে 20টি ফেরি রয়েছে। এর মধ্যে 16টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, বাকি 4টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। এখন ফেরিতে উঠতে উঠতে আমার বেলা বাজে মিনিমাম 4টা। আমি কখন ঢাকা যাবো, কখন আসবো, আসলে আমাদের খুব ভোগান্তি হচ্ছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। রাত্রে ঘাটে 12টায় আসছি, এখন পর্যন্ত ঘাটেই আছি। এভাবে যদি চলতে থাকে ভাই, তাহলে আমরা কি করে, গোসল নাই, পানি নাই, খাওয়া নাই, মানে এটা বিচ্ছিন্ন জীবনযাপন করতেছি। বেড়ে চলেছে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়াবেটিসের কারণে অনেকেই আক্রান্ত হচ্ছেন হৃদরোগ, কিডনি ও লিভারের জটিলতায়। চিকিৎসকরা বলছেন নিয়ন্ত্রিত জীবনযাপন সহ স্বাস্থ্যবিধি মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেই সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এদিকে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য মতে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 1,10,00,000 লাখ। এর মধ্যে 18 থেকে 34 বছর বয়সী রোগী 26 লাখ, আর বাকি 84 লাখের বয়স 35 বছরের বেশি। তবে এমন অনেকেই আছেন যারা অজান্তেই ভুগছেন ডায়াবেটিসে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, কিডনি বৈকল্য, পক্ষাঘাত, চক্ষু রোগ, পায়ে ক্ষত, মাড়ির প্রদাহ, মূত্রাশয়ের রোগ সহ নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন ডায়াবেটিস মোকাবেলায় নিয়ম মেনে খাদ্য গ্রহণ, ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের বিকল্প নেই। ভাত বলেন, আলু বলেন, রুটি বলেন, এগুলোও পরিবর্তিত হয়ে সুগার হয়ে যায়। তো এই সুগারকে শরীরের থেকে বার্ন করে এগুলোকে বিতাড়িত করতে হবে। সেই জন্য আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মধ্যে হাঁটাটা একটা ভালো অভ্যাস এবং ব্যায়াম। আপনাকে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সুগার নিয়ন্ত্রণ রাখাটাই হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের মহৌষধ। অর্ধেক লোক জানে না তার ডায়াবেটিস আছে, তো সার্ভেতে দেখা যায় প্রায় 25% হয়ে যায় অ্যাডাল্ট। আমরা যদি এখন থেকে সাবধান না হই তাহলে তো কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে চলে যাবে। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই টাইপ 1 রোগীদের বিনামূল্যে ইনসুলিন দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জন্মগত ডায়াবেটিস বা বাচ্চারা ডায়াবেটিস যারা অ্যাফোর্ড করতে পারে না ইনসুলিন, তাদেরকে ফ্রি দেওয়া। শুধু ডায়াবেটিস নয়,
যে সকল এনসিডি চিন্তা ভাবনা করে এনসিডি কর্নার তৈরি করার জন্য বলা হয়েছে। বর্তমানে 4টি উপজেলায় পাইলট প্রকল্প আকারে চলছে বিনামূল্যে ইনসুলিন বিতরণ কার্যক্রম। পরবর্তীতে দেশজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনে পরিবর্তন আনার বিকল্প নেই। রোগ হওয়ার আশঙ্কা আছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শোভাযাত্রা ও আলোচনা সভায় এই পরামর্শ দেন বক্তারা। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ টিটু মিয়া বলেন, একমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা 1,10,00,000। ডায়াবেটিস যদি চিকিৎসা করা সঠিকভাবে না হয়, ডায়াবেটিসের রোগীরা জীবনের প্রায় 40 থেকে 50% লোকজনদের কিন্তু কিডনি রোগ হয়, প্রায় 10 থেকে 15% লোকজনের কিন্তু হার্ট অ্যাটাক হয়, একইভাবে 10 থেকে 15% স্ট্রোক হয়। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20-র নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা। দুবাইয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মেগা ফাইনাল আজ। শর্টার ফরম্যাটে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে ফাইনালে চাপ না নিয়ে উপভোগ করার তাগিদ কিউই অধিনায়ক উইলিয়ামসনের। দুবাইয়ে খেলাটি শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল দল হলেও অস্ট্রেলিয়ার হাহাকার এই ট্রফির জন্য। কখনোই যে টি-20 বিশ্বকাপ জেতা হয়নি। নিউজিল্যান্ডের কষ্টটা আরও বেশি। সাদা বলে নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিশ্বসেরা তকমা পাওয়া হয়নি। পুরো একটা দেশের আক্ষেপ কষ্ট দূর করতে পারবেন উইলিয়ামসন অথবা ফিঞ্চ? প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ড। বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন হয়েছে মজবুত। তবে গ্র্যান্ড ফিনালিতে বড় দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গাতে খেলবেন টিম শেফোর্ড। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সাথে প্রস্তুতি সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন অথবা লর্ডস, বিশ্বের সেরা 2 ভেন্যুর কথা কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড, ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে। যদি না রূপকথা লেখা হয় এবার। 2015-র পর 2021 সালটাও হয়ে থাকবে বিষাদের। চাপ নিতে চান না উইলিয়ামসন। ফাইনালের জন্য অপেক্ষা করছি। প্রস্তুতি ভালো হয়েছে, ফাইনালে খেলা অর্জনের। তবে আমাদের জন্য জয় দরকার। নিজেদের পরিকল্পনা, স্কিলের উপর ফোকাস করছি। ওদের টপ ক্লাস বোলার, ব্যাটসম্যান রয়েছে। ভালো একটা ম্যাচ হবে। ফাইনালের আগে পুরো দল নিয়ে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। একদিন বিশ্রাম, ম্যাচের আগে অপশনাল অনুশীলনে ছিলেন বেশিরভাগ তারকা। অফ ফর্মে থাকা স্মিথ, ম্যাক্সওয়েল ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন সাধ্য মতো। ফিল্ডিং ও বোলিংয়েও ছিল ফোকাস। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির একাদশ নিয়েই নামবে অস্ট্রেলিয়া। চেষ্টা করব এই সুযোগে সর্বোচ্চ ব্যবহার করার। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল। শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। 2 দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার। আধিপত্য অস্ট্রেলিয়ার, জিতেছে 9 বার। 5 জয় নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে একবারে মুখোমুখিতে জয় কিউইদের। আর মাত্র একটা লড়াই, 240 বল। তাতেই টি-20 ইতিহাস বদলে যাবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের। পাওয়া যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। 2 দলের অতীত লড়াই আভাস দিচ্ছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। দেখার অপেক্ষা শেষ লড়াইয়ে জয়ী হয় কোন দল, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে কথা বলতে রাজধানীর পান্থপথ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলট, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কোনো দলই আগে টি-20 বিশ্বকাপ জেতেনি। নতুন চ্যাম্পিয়ন হিসেবে আপনি কাকে ফেভারিট মানছেন? না, দুজনেই ফেভারিট। আসলে বলা খুব কঠিন। দুটো দলই কিন্তু খুব ভালো দল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদের অনেকবার
ওয়ানডে টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপে অনেক চ্যাম্পিয়নশিপ আছে, ওই হ্যাবিটটা তাদের আছে। নিউজিল্যান্ডের আমার কাছে মনে হয় সেই জায়গাটা একটু কম, বাট নিউজিল্যান্ড এই মুহূর্তে খুব ভালো ক্রিকেট খেলছে এবং চ্যাম্পিয়ন কিছু প্লেয়ার আছে। অ্যাজ এ টিম তারা কিন্তু খুবই ভালো করছে। আমার মনে হয় দুটো দলই খুব ব্যালেন্স এবং আসলে বলা খুব কঠিন যে কারা চ্যাম্পিয়ন হবে, বাট টসটা খুব ইম্পর্টেন্ট। খালেদ মাসুদ পাইলট, দুবাইয়ের পরে ব্যাট করা দলের জয়ের হার আমরা দেখলাম যে 90% মতো, ফলে ফাইনালে টসটা খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। হিস্ট্রি তাই বলছে। আমার মনে হয় যে আপনি যে একটু আগে বললেন যে কোশ্চেন যে বলছেন যে 90% চান্স হচ্ছে যে লাস্ট যারা ব্যাটিং করবে সেকেন্ড তাদের সম্ভাবনা খুবই বেশি থাকে, তো এই জন্য তার মানে টসটা খুবই ইম্পর্টেন্ট। টসটা হয়তো খুবই 10% 5% একটা অ্যাডভান্টেজ দিয়ে দিবে, বাট যেহেতু সমান সমান দল আসলে টসটা কিন্তু একটু কিছুটা সাপোর্ট করবে, যে দলটা জিতবে তাকে হেল্প করবে। তো আমার মনে হয় যে খুব ভালো একটা ক্রিকেট দেখবো এবং দুটো দল হয়তো আমি বলবো যে খুব ভুল কম করার চান্স খুব কম। আমার কাছে মনে হয় যে সেমিফাইনালে আমরা পাকিস্তানকে কিছু দেখেছি ভুল করতে, ইংল্যান্ডকে কিছু ভুল করতে দেখেছি, বাট দুটো দল আমার কাছে খুব পেশাদার দল। আমি বলবো যে জেনুইন পেশাদার বলবো যে তারা ভুলের সংখ্যাটা খুব কম করে এবং ক্রিকেটটাকে খুব এনজয় করে। আমি শিওর যে একটা ভালো ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখবো আমরা এই ওয়ার্ল্ড কাপে। সেমিতে আমরা দেখলাম যে ফেভারিট দলকে হারতে দেখলাম, টি20তে ফেভারিট হওয়ার ঝুঁকি বেশি কিনা? টি20 আসলে ফেভারিট কেউ নাই, আসলে আমার মনে হয় যে সবাই ফেভারিট। বেসিক্যালি যারা একটু মোটামুটি ভালো খেলে আমার কাছে মনে হয়, যেমন আপনি যে দুটো দল ফাইনালে খেলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার মতো অ্যাবিলিটি রাখে, যার যেদিন মোমেন্টাম থাকে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গা থেকে আমার মনে হয় পাকিস্তান খুব ভালো খেলছিল, ইংল্যান্ড হয়তো ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, হয়তো অন্য ইন্ডিয়া টিম মোমেন্টামটা পায় নাই বা ওয়েস্ট ইন্ডিজ পায় নাই, বাট প্রত্যেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ডিজার্ভ করে। কিন্তু মোমেন্টাম সাথে কখনো কখনো আপনার ভাগ্যটা খুবই ইম্পর্টেন্ট, যে কখন কোন দিন কার ভাগ্য ফেভার করে। যেমনটা দেখেন ইংল্যান্ড এত ভালো খেলেছে এই ওয়ার্ল্ড কাপ, পাকিস্তান এত ভালো খেলেছে, বাট সেমিফাইনালে এসে তারা বাদ পড়ে গেছে। নকআউট টুর্নামেন্ট, এখন এই সময় নকআউট খেলা এনিবডিজ গেম। জমজমাট লড়াইয়ের আসলে আভাস পাওয়া যাচ্ছে আজকে। সব মিলে করোনা কালের বিশ্বকাপ কেমন হলো? আমার মনে হয় করোনা এখন আলটিমেটলি গোটা ওয়ার্ল্ডে আসতে কমে গেছে আমার মনে হয় যে ওই জায়গাতে। বাট একটা ভালো জিনিস যে আমরা এই ওয়ার্ল্ড কাপটা খুব সুন্দর একটা ক্লিন ওয়ার্ল্ড কাপ, কোনো সমালোচনা নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ। আম্পায়ারিং খুব ভালো হচ্ছে, মাঠগুলোতে সুন্দর মোটামুটি রান হচ্ছে, তো সবকিছু নিয়ে এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হয় যে দেখার মতো একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। খুব সুন্দর স্টার্টিংটা ভালো হচ্ছে, আই হোপ যে খুব সুন্দরভাবে আজকের ম্যাচটা ফিনিশ হবে এবং এই ওয়ার্ল্ড কাপটা খুব ভালো হবে। এবং আমার মনে হয় যে প্রচুর মানুষ এই খেলা দেখছে, এনজয় করছে, বিকজ অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে এই মুহূর্তে অন্য কোনো খেলা নাই বা অন্য কোনো রিক্রিয়েশন নাই, তার জন্য ওয়ার্ল্ড কাপের ভিউয়ার্স আমার মনে হয় যে খুবই বেশি। খালেদ মাসুদ পাইলট, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরো যা থাকবে। গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল আসামি দায় স্বীকার, পারিবারিক দ্বন্দ্বের জেরে খুন। রাজধানীতে 2.5 বছরে প্রায় 300 পিকআপ চুরি, দাবি করে মুক্তিপণ। ডিবির হাতে 5 সদস্য আটক। সুন্দরবনকে দস্যুমুক্ত করার পর সেখানকার পুনর্বাসন ও শান্তি প্রক্রিয়া ধরে রাখতে স্থায়ী 2টি ক্যাম্প পাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এতদিন সাইক্লোন শেল্টারে থাকতো র্যাবের সদস্যরা। এতে সুন্দরবনে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে নিয়মিত নজরদারি। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার 3 বছর পূর্তি হয়েছে অক্টোবরে। শান্তি এখনো বজায় আছে দুর্গম বনাঞ্চলে, কিন্তু শান্তি ধরে রাখার জন্য পর্যাপ্ত সুবিধার অভাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দুবলা চরের আলোরকুল এলাকায় র্যাবের ক্যাম্প ছিল সাইক্লোন শেল্টারে। সম্প্রতি ঝড় আর নদীর তীব্র স্রোতের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে ক্যাম্প সরাতে হয় র্যাবকে। বর্তমানে কোস্টগার্ডের ক্যাম্পে একসাথে থাকছে বাহিনীর সদস্যরা। এটিও আবার যুক্তরাষ্ট্র সরকারের অনুদান। একই ভবনে 2টি বাহিনী থাকার কারণে তৈরি হয় তীব্র পানি সংকট। মিঠা পানির কোনো উৎস না থাকায় বৃষ্টি আর পুকুরের পানি ভরসা। আবার জোয়ারের পানি উঠে গেলে পুকুরের পানিও মুখে তোলা যায় না। শীতে থাকে না বৃষ্টি। সম্প্রতি সুন্দরবন ঘুরে এসে সেখানে স্থায়ী ক্যাম্পের প্রয়োজনীয়তা অনুভব করেন পুলিশের মহাপরিদর্শক। আমি যখন বিদেশে ছিলাম 4টা র্যাবের স্থায়ী বা টেম্পোরারি কিছু একটা
বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই। কারণ আমরা 4টা ক্যাম্প বানানোর জন্য জায়গার অনুমতি আমরা পাই নাই। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক চেষ্টা করেছেন। গত 1 বছর সদস্যরা মানবেতর জীবন কাটালেও এখনো নতুন ক্যাম্পের জায়গাই বুঝে পায়নি র্যাব। সাতক্ষীরা শ্যামনগর আর দুবলাচরের আলোর কুলে 2টি ক্যাম্প চায় র্যাব। কোনো ধরনের দোষী যেন এই সুন্দরবনে মাথা চারা দিয়ে উঠতে না পারে, এই জন্য র্যাবের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, যার যার সাথে সমন্বয় করা প্রয়োজন, সবকিছুই র্যাব করছে। এলাকাবাসী বলছে র্যাবের স্থায়ী ক্যাম্প না হলে এলাকায় শান্তির পরিবেশ স্থায়ীভাবে বজায় রাখা কঠিন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবলাচর, সুন্দরবন। গাইবান্ধার ইউপি সদস্য আব্দুর রৌফকে হত্যার ঘটনার মূল আসামি আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। দুপুরে রংপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে স্বীকার করেছেন আরিফ। গত 12 নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আব্দুর রৌফকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার লক্ষ্মীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। তার 2 জন স্ত্রী ছিল এবং 2 জন স্ত্রী এখন তার সঙ্গে নেই, এবং তার যে এই 2 জন স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, এর পেছনে এই ভিকটিম যিনি তার হস্তক্ষেপ ছিল বলে এই হত্যাকারী আমাদের কাছে দাবি করেছে, বাট বিষয়টি তদন্ত সাপেক্ষ। প্রেমের টানে ফিলিপাইন থেকে ময়মনসিংহে এসে হলেন জনপ্রতিনিধি। জনগণের আস্থার মর্যাদা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন পেট্রিয়াকা ওরফে জেসমিন আক্তার জুলহাস। জানান বাংলাদেশকে ভালোবেসেই ফিলিপাইন ছেড়ে এদেশে এসেছেন। ফিলিপাইনের নাগরিক জিন ক্যাটামিন পেট্রিয়াকা পড়াশোনা করেন মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে। সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচিত হন বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। 2010 সালে ভালোবেসে বিয়ে করেন বাংলাদেশের জুলহাস উদ্দিনকে। পেট্রিয়াকা নিজের নাম বদলে রাখেন জেসমিন আক্তার। জন্মসূত্রে ফিলিপাইনের নাগরিক হলেও বৈবাহিক সূত্রে তিনি এখন বাংলাদেশি। বিদেশি নারী বিজয়ী হয় তাকে দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। এই মেয়ের আচার ব্যবহার কাজকর্ম প্রত্যেকটাই লিগেল, কোনো আনলিগেল নেই। তো এই জন্য এলাকাবাসীরা বাছাই করছে। তার মা বাবা ফেলে রেখে ফিলিপাইন থেকে সে এসেছে। সে বাংলাদেশের মানুষকে মা বাবা ভাই বোনের মতো স্নেহ করেন। সে সবার কাজ করব বা গরিব থেকে মানুষের পাশে দাঁড়াবো সবসময়, এটাই আমাদের অনেক কাম্য। ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। কাজ করতে চান জনগণের উন্নয়নে। আমি এখন 10 বছর আইছি না, আর এখানে সবাই আমার ভোট দিছে, আমি পাস করছি, অনেক ধন্যবাদ। গ্রামবাসীর অনুরোধে মেম্বার পদে প্রার্থী হন বলে জানান স্বামী জুলহাস উদ্দিন। ওনার আচারে ব্যবহারে বা শিক্ষাগত যোগ্যতায় এলাকাবাসী বুঝতে পারছে যে না, হয়তো যদি পাশ করে হয়তো এলাকার জন্য দেশের জন্য একটা কিছু করতে পারবে। মানুষের সেবা করার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে গরিব দুঃখী মানুষের পাশে থাকার প্রত্যয় জানান এই নারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে আজিজুল শেখ ওরফে রাজুর নেতৃত্বে সক্রিয় 10 সদস্যের পিকআপ চোর চক্র, যারা বিকল্প চাবি দিয়ে মুহূর্তেই গায়েব করে দেয় গ্যারেজ কিংবা রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ। এরপর দাবি করে মুক্তিপণ। 5 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি জানায় গত 2.5 বছরে প্রায় 300 পিকআপ চুরি করে মোটা অর্থ হাতিয়েছে চক্রটি। পুলিশে খবর দিলে মিলছে হত্যার হুমকি। এরা সবাই রাজধানীর যাত্রাবাড়ি শ্যামপুরের বাসিন্দা। ডিবি কার্যালয়ে এসেছেন পিকআপ হারিয়ে। কারো একটি, কারো 2টি, কারো 3টি পিকআপও হারিয়েছে। চোরদের টাকা দিয়েও ফিরে পাননি পিকআপ, উল্টো পেয়েছেন জীবন নাশের হুমকি। ট্রিপ লাগাইবো, ড্রাইভার বাসায় গেছে, বাসার থেকে আসার আগেই ওরা ফোন দিছে যে গাড়ি কই। প্রশাসনের কাছে যাস তোরা জানে মাইরে ফেলামো, তুই আমরা 4-5 জন ধরাই দিলে কি আমাদের 100 লোক মাঠে আছে। যারাই পুলিশের জানাইছে তাদের গাড়ি ওরা ড্যামেজ করে ফেলাইছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে গোয়েন্দা ওয়ারি বিভাগ। হাতে আসে কিছু ফোন রেকর্ড, যেখানে পিকআপের মালিকদের কাছে টাকা দাবি করছেন চোরেরা। আপনার গাড়ি চুরি হয়েছে, আমি কয়ে দিতেছি কেমনে কেমনে নিতে হইব, কি আসল বিষয়, কয় টাকা লাগবো, কি কেমনে কি, আমি সব আপনারা জানাইতেছি। আমার কি হবে কিনা এটা কর, তোর লাগে এত নাটক করার সময় নাই। সিসিটিভি ফুটেজেও মিলেছে চুরির দৃশ্য। 27 অক্টোবর ভোরে
মাতুয়াইল এলাকায় রিকশায় রেকি করতে দেখা যায় চোরদের। এরপর রাস্তায় দাঁড়ানো পিকআপ কয়েক সেকেন্ডেই উধাও। ফুটেজ, ফোন রেকর্ড যাচাই করে চোরদের শনাক্ত করে গোয়েন্দারা। ডেমরা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় 5টি পিকআপ ও চুরির চাবি। গোয়েন্দারা বলছেন এটি একটি পেশাদার পিকআপ চোর চক্র। এ চক্রের প্রধান আজিজুল হক শেখ ওরফে রাজু। সে পিকআপের ড্রাইভার ছিল। এক সময় শুরু করে চুরি, তৈরি করেছে 10 সদস্যের একটি চোর চক্র। ওরা তো খুব ধূর্ত, তো গাড়িটি চুরির পরে ট্রাফিক অফিসের পাশে নিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ মানে কারো মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে যেটা চোরাই গাড়ি। চক্রের প্রধান রাজুর নামে আছে মাদক চুরি সহ 5 মামলা। অন্যদের নামেও একাধিক মামলার তথ্য পেয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবিকার তাগিদে এখন পাহাড় ছেড়ে শহরমুখী হচ্ছেন জামালপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। জুম চাষ বন্ধ ও বনভূমি ব্যবহারে বিধিনিষেধের জেরে এলাকার বেশিরভাগ মানুষ পরিণত হয়েছেন ভাসমান শ্রমিকে। এতে নিরাপত্তা সংকটের পাশাপাশি বিপন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য পুদিমারাক সবুজ পাহাড়ে ছোট বাড়িটিতে একাই বাস করেন। জীবিকার তাগিদে স্ত্রী সন্তান রাজধানী ঢাকায় পাড়ি জমালেও পাহাড়ের টানে রয়ে গেছেন ভিটা আঁকড়ে। জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার কামালপুরে বসবাসকারী গারো জনগোষ্ঠী প্রায় প্রতি ঘরে এমন চিত্র। পরিবারের কর্মক্ষম বেশিরভাগ সদস্যই পাহাড় ছাড়তে বাধ্য হয়েছেন জীবিকার তাগিদে। এতে নিরাপত্তা সংকটের পাশাপাশি বিপন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি। জুম চাষ আর আমাদের আদি কালচার, এগুলার তো আমাদের কৃষ্টি কালচার ছিল। আদিবাসীরা পাহাড়ে না থাকার কারণে হচ্ছে বিশেষ করে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে পাহাড় ধ্বংস হচ্ছে। সবাই শহরমুখী হওয়ার কারণে আমাদের এলাকাতে হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের পাহাড়ের মধ্যে কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে নৃগোষ্ঠীর লোকজনকে বনভূমি ব্যবহারের অনুমতির পাশাপাশি কর্মসংস্থান তৈরির দাবি আদিবাসী নেতাদের। বিভিন্ন ফসলের জন্য যদি ব্যবস্থা করে তাহলে আমরা আদিবাসীরা এখানে চিরস্থায়ীভাবে আবার আগের মতো বসবাস করতে পারবো। ডিসেন্ট্রালাইজেশন, গ্রামমুখী উন্নয়ন, তাহলে সেখানে সম্ভব তারা কাজ পাবে, তারা তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির ধারক হিসেবে এগিয়ে যাবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য রক্ষায় পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের ইতিহাস, ঐতিহ্য এবং কালচার সেগুলো যেন কালের বিবর্তনে হারিয়ে না যায়, সেজন্য উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কামালপুর ইউনিয়নে অন্তত ১৫০০ গারো জনগোষ্ঠীর বসবাস থাকলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ নয়, কমানোর ঘোষণায় শেষ হলো জলবায়ু সম্মেলন, হতাশ জাতিসংঘ। বিশ্বকাপ বাছাই পর্বে পর্তুগাল ও স্পেনের বাঁচা মরার লড়াই। মূল পর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে প্রায় ৬,০০০ মানুষের। নতুন শনাক্ত ৪,২৮,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১,১০,০০০। এ পর্যন্ত আক্রান্ত ২৫,৩৬,০০,০০০-এর বেশি। একদিনে বিশ্বের সর্বোচ্চ ১,২৪১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৯,২৫৬ জন শনাক্ত হয়েছে রাশিয়ায়। একদিনে মৃত্যুর দিক থেকে রাশিয়ার পরই ইউক্রেন, সেখানে মারা গেছে ৬৯৫ জন। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ ৫% কমলেও মৃত্যুর হার বেড়েছে ১৯ ভাগ। এদিকে জার্মানিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় সব নাগরিককে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এছাড়া জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য রাশিয়ার স্পুতনিক ভি টিকার কার্যকারিতা যাচাই করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ নয়, কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েই শেষ হলো এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন। এ বিষয়ে চুক্তি হলেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং কার্বন নিঃসরণের মাত্রা কমানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। সমঝোতা হয়নি আর্থিক সহায়তা ইস্যুতেও। গ্লাসগোতে এবারের জলবায়ু সম্মেলনকে বলা হচ্ছিল পৃথিবীকে বাঁচানোর সর্বশেষ প্রচেষ্টা। বিভিন্ন দেশের
বিশ্বের নানা প্রান্তের পরিবেশবাদী এবং বিশেষজ্ঞরা বৈশ্বিক উষ্ণায়ন এবং অন্যান্য জলবায়ু ঝুঁকি নিয়ে বিভিন্ন গবেষণা ও তথ্য উপাত্ত তুলে ধরে বারবার সতর্ক করছিলেন। নানা নাটকীয়তার পর অবশেষে শনিবার শেষ হয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন। 2 দফার খসড়া চুক্তিতে সবাই সম্মত না হওয়ায় শুক্রবার হয় বর্ধিত আলোচনা। তৃতীয় খসড়া চুক্তি নিয়ে শনিবারও চলে দীর্ঘ বিতর্ক। শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার ব্যাপারে মতৈক্যে পৌঁছান প্রায় 200টি দেশের কূটনীতিকরা। চুক্তিতে কার্বন নিঃসরণ রোধ এবং 2025 সালের মধ্যে জলবায়ু তহবিলের আকার অন্তত দ্বিগুণ করার জন্য ধনী দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে ভারত। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাবে আপত্তি জানায় কয়লার ওপর অতিনির্ভর দেশটি। চূড়ান্ত অধিবেশনে খসড়া চুক্তিতে কয়লা শক্তি পর্যায়ক্রমে কমিয়ে আনার প্রস্তাব করে ভারত। বৈশ্বিক কার্বন বাজেটে ন্যায্য অধিকারের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জীবাশ্ম জ্বালানির দায়িত্বশীল ব্যবহারেরও অধিকার আছে। এমন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর কাছে কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি আশা করা অন্যায়, কারণ এসব দেশকে নিজের অর্থনৈতিক উন্নয়ন নিয়েও ভাবতে হয়। তবে শেষ মুহূর্তে চুক্তি হলেও জলবায়ু সংকট ঘিরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। তাই হতাশা জানিয়েছেন সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি আমরা, কিন্তু আমাদের কাজ মূলত এখন থেকেই শুরু হলো। আমরা যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হই, তাহলে বিশ্ব রক্ষার শেষ সুযোগটাই হারিয়ে যাবে। ভারতের সাথে আপত্তি জানায় চীন, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এবং ইরানও। এ নিয়ে সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন হতাশা জানালেও শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় গ্লাসগো জলবায়ু চুক্তি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ফাইনালে ট্রান্স তাসমান লড়াই। ব্যাটিং ধারাবাহিকতায় কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড, বিপরীতে বোলিংয়ে জাম্পার ফর্ম স্টার্ক কামিন্সরা অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে। তবে টস হয়ে উঠতে পারে বড় প্রভাবক। পরিসংখ্যান বলছে দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেবে অধিনায়ক। টি-20তে কোনো একটা দলকে ফেভারিট বলা খুবই কঠিন, আর মঞ্চটা যদি হয় ফাইনালের তাহলে তো কথাই নেই। তারপরেও অনেক আলোচনা হয়, কে এগিয়ে কে পিছিয়ে, পরিসংখ্যান অথবা শক্তি সামর্থ্য নিয়েও বিচার বিশ্লেষণ হয়। ব্যাটিং অর্ডারের ফর্মে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। টপ অর্ডারে গাপটিল, উইলিয়ামসন, ফিলিপস, মিচেল সবাই ফর্মে রয়েছেন। বিশ্বকাপে প্রত্যেকের গড় 30-এর উপর। অন্যদিকে অস্ট্রেলিয়া টপ অর্ডারে ভুগছে। ওয়ার্নার ছাড়া বাকিরা ব্যর্থ হচ্ছেন। স্মিথের গড় 23 আর ম্যাক্সওয়েল তো শেষ 5 ইনিংসে 2 অঙ্ক ছুঁতে পারেননি। ফিঞ্চ শেষ 2 ম্যাচে ভালো শুরু দিতে ব্যর্থ। মিডল অর্ডারে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ওয়েড, স্টোয়ানিস আর নিশাম ফিলিপসের দিকে নজর থাকবে, যদিও এখনো জ্বলে উঠতে পারেননি ফিলিপস। রান তারা অথবা বড় টার্গেট দেওয়ার ক্ষেত্রে এই জুটির দিকে তাকিয়ে থাকবে 2 দল। বোলিং লাইন আপে পার্থক্যটা সামান্য। স্টার্ক, হ্যাজেলউডের সাথে জ্যাম্পার সমন্বয়ে এগিয়ে রাখা হচ্ছে অস্ট্রেলিয়াকে। দুবাইয়ে 4 ম্যাচে 9 উইকেট জ্যাম্পার। এই বোলারকেই ধরা হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড। নিউজিল্যান্ডের ওয়ান ম্যান শো না থাকলেও আছে সাউদি বোল্ড শোধির ধারাবাহিকতা। সবকিছু ছাপিয়ে টসটা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে। এই ভেন্যুতে সবশেষ 13 ম্যাচের 12টাতেই জিতেছে চেস করা দল। শেষ দিকে উইকেটটা রূপ নেয় ব্যাটিং স্বর্গে। বোলারদের জন্য হয়ে ওঠে বিভীষিকাময়। পাকিস্তানের বিপক্ষে 3টে ক্যাচ ছেড়েছে অস্ট্রেলিয়া। ভাগ্য ভালো, চড়া মূল্য দিতে হয়নি। অন্যদিকে আসর জুড়ে ফিল্ডিংয়ে দুর্দান্ত নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি রান বাঁচিয়েছেন উইলিয়ামসন, গাপটিল, ফিলিপসরা। ফাইনালের মঞ্চে ভুলের সুযোগ নেই এই বিভাগেও। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে শেষ হচ্ছে টি-20-র মহাযজ্ঞ। 28 দিনের বিশ্ব আসর ছড়িয়েছে রোমাঞ্চ, টান টান উত্তেজনার সেমিফাইনাল, 3 হ্যাট্রিক, শেষ বলে বাটলারের সেঞ্চুরি কিংবা রেজওয়ানের নিবেদন। অনেক স্মৃতি ওমান আমিরাতের এই আয়োজনে। 28 দিনের রোমাঞ্চের পূর্ণতা,
ক্রিকেট প্রেমীদের উন্মাদনার অবসান। ট্রান্স-তাসমান দৈরথ দিয়ে যা শেষ হবে, পাওয়া যাবে টি-20-র নতুন রাজা। আমিরাতের বিশ্বকাপ রেকর্ডময়। আগের 6 বারে ছিল 1 হ্যাট্রিক, এবারের আসরেই 3 হ্যাট্রিক হয়েছে। ডাবল হ্যাট্রিকে শুরুটা ক্যাম্পারের, পরে আমিরাতে এই এলিট ক্লাবে যোগ দেন হাসারাঙ্গা ও রাবাদা। এই বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান ইংল্যান্ডের জশ বাটলার। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাজিক ফিগার স্পর্শের মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে এই ব্যাটারের জন্য। পাকিস্তান ভারত লড়াই মানেই যেন যুদ্ধমঞ্চ। বিশ্বকাপে চিরশত্রুদের প্রথমবার হারিয়ে দুবাইয়ে ইতিহাস গড়ে বাবরের দল, তাও আবার 10 উইকেটের জয়ে। বিশ্বকাপের আগে আমিরাতে আইপিএল হওয়ায় শঙ্কা ছিল বিশ্রামের অভাবে রান খরায় ভুগবে দলগুলো। শুরুতে যেটা স্পষ্ট হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের 55 রানের অল আউটের লজ্জায়। পরে উইকেটের উন্নতিও দেখা গেছে। ভারতের 210 রান এবারে সর্বোচ্চ। দেশের প্রতি দায়বদ্ধতা, খেলার জন্য তাড়না, এমন নিবেদনও দেখেছে এবারের বিশ্বকাপ। ফুসফুস সমস্যায় যে রিজওয়ান ছিলেন আইসিইউতে, সেমির 1 ঘন্টা আগে ফিরে 50 হাঁকিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। দল না জিতলেও সবার হৃদয়ে জায়গা করে নেন। ছোট দলের মধ্যে চমক দেখিয়েছে নামিবিয়া। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডকে বিদায় করে আসে মূল পর্বে, পরে স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্নযাত্রা শুরু দলটির। বড় দলগুলোর সাথে পেরে না উঠলেও পরীক্ষায় ফেলতে সক্ষম নামিবিয়া। বিরতি না দিয়ে ছোট ফরম্যাটের পরের বিশ্বকাপ 2022-এ রোমাঞ্চ নিয়ে অস্ট্রেলিয়া প্রস্তুত হবে। ক্রিকেটাররাও উপলক্ষ পাবে রেকর্ড। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেগা ফাইনাল নিয়ে বিভক্ত ক্রিকেট দুনিয়া। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকাররা জানাচ্ছেন নিজেদের প্রেডিকশন। শক্তি সামর্থ্যে দু দলের পার্থক্য খুঁজে বের করা কঠিন। দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষা সবার। 28 দিনের ক্রিকেট যুদ্ধ, রুদ্ধশ্বাস কত মুহূর্ত, অপেক্ষা ফুরোচ্ছে। মরুর বুকে ট্রফি উঁচিয়ে ধরার সময় এসেছে। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, দু দলেরই যে প্রথমের অপেক্ষা। বড় ম্যাচে ওয়ার্নার কি প্লেয়ার, চাপ সামলে পারফর্ম করায় দক্ষ সে। তাকে থামাতে পারে ট্রেন্ট বোল্ট। মিডল ওভারে ঈশ্বরদীকে সামলানো কঠিন হতে পারে। ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে থাকতে পারে, তখন দারুণ লড়াই হবে। দু দলেই ম্যাচ উইনারের ছড়াছড়ি। খাদের কিনারা থেকে জয়ের স্বাদ পেয়েছে দুই দলই। ফিঞ্চ উইলিয়ামসন দুজনই নির্লিপ্ত সেনাপ্রধান, দলকে জিতিয়েই স্বস্তি খোঁজেন। উইলিয়ামসন, ফিঞ্চ দুজনই শান্ত স্বভাবের অধিনায়ক। ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করে তারা। সুযোগ আসলে লুফে নেয়। ফিঞ্চের জন্য বোল্ট কঠিন পরীক্ষা, তেমনি উইলিয়ামসনের জন্য জাম্পা। ওয়ার্নার ফিঞ্চের সাথে বোল্ট সাউদির লড়াইটা জমবে। তবে ফাইনালের বড় প্রভাবক হবে দু দলের অধিনায়ক। এই ফরম্যাটে তারা খুবই অভিজ্ঞ। অজি কিউই দ্বৈরথ ঐতিহ্যের। কথার লড়াই এখানে সীমিত, কিন্তু 22 গজে শ্রেষ্ঠত্বের বাসনা প্রকট। ছাড় দেওয়ার মানসিকতা তাদের অভিধানে নেই। স্নায়ুর যুদ্ধে ওরাই যে সম্মুখ যোদ্ধা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাঁচা মরার লড়াই পর্তুগাল ও স্পেনের সামনে। সরাসরি মূল পর্বে খেলতে হলে জেতার বিকল্প নেই দুই দলেরই। ভিন্ন ম্যাচে পর্তুগালের পরীক্ষা সার্বিয়া আর স্পেনের কঠিন চ্যালেঞ্জ সুইডেন। এর আগে নিয়ম রক্ষার ম্যাচে রাত 11টায় আর্মেনিয়ার অতিথি জার্মানি। বিশ্বকাপ বাছাই পর্তুগালের মসৃণ যাত্রায় দাগ পড়েছে দুই ড্রতে। অ্যাওয়ে ম্যাচে সার্বিয়ার সাথে 2-2 গোলের ড্র, এর মধ্যে একটি। সেই সার্বিয়াই আবার সামনে। লিসবনে নিজের মাঠে এবারও হার এড়াতে পারলেই মিলবে কাতার বিশ্বকাপের টিকিট। অন্যদিকে এই গ্রুপে সমান 17 পয়েন্ট নিয়ে গোল করে পিছিয়ে থাকা সার্বিয়াকে জিততেই হবে, নইলে থাকতে হবে প্লে অফের ভরসায়। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক অবস্থানে পর্তুগালের কোচ। একাদশে রোনালদোর সাথে আক্রমণে ভরসা রাখবেন জোতা সিলভার উপর। মাঝমাঠের দায়িত্ব সান্তোস ব্রুনোদের কাঁধে। রক্ষণের শক্তি মেন্ডেস দিয়াজ। সার্বিয়া জয়ের জন্য মরিয়া থাকবে। তারা আক্রমণাত্মক ফুটবল খেলে আমাদের আক্রমণের সুযোগ করে দেবে, এটা ভাবা ভুল। এলোমেলো না হয়ে গোছানো খেলা দিয়েই জিততে হবে। বি গ্রুপেও স্পেনের একই অবস্থা। পর্তুগালের মতো জয় কিংবা ড্র দুটোতেই চলবে তাদের। তবে প্রতিপক্ষ যেহেতু সুইডেন, তাই হারের সংখ্যা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তেমন কিছু হলে প্লে অফের পথে হাঁটতে হবে লারোহাদের।
2-এ থাকা সুইডেনের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে স্প্যানিশরা। সুইডেনের বিপক্ষে জেতা বেশ কষ্টসাধ্য। ওদের শক্ত রক্ষণ ভেঙে জয় পেতেই হবে। বিশ্বকাপ সরাসরি খেলতে এর বিকল্প নেই। ইব্রাহিমোভিচকে আটকানোই হবে মূল চ্যালেঞ্জ। জর্জিয়ার কাছে হারে বাছাই পর্ব নিজেরাই কঠিন করেছে সুইডেন, তবে স্পেন বাধা টপকে তারাও করতে পারে বাজিমাত। এদিকে যে গ্রুপে নিয়ম রক্ষার ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে নামবে জার্মানি। শেষ ম্যাচে 9-0 ব্যবধানের বড় জয়ে 4-4 মেজাজে রয়েছে হান্সি ফ্লেকের দল। আর্মেনিয়াকে হারিয়ে বাছাই পর্ব মিশন শেষের লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরের সবার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।